এর আমরা সপ্তম শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার ৮ নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। ১-১ স্বদেশী মিটিং এর রীতি ছিল নেতাজির বক্তৃতার আগে নজরুলের গান। ১-২ মদনপল্লীতে জেমস এইচ কাজিন্স রবীন্দ্রনাথের সম্মানে যে সভার আয়োজন করেছিলেন সেখানে তিনি জনগণ মন গানটির নামকরণ করেছিলেন দি মর্নিং সং অফ ইন্ডিয়া। ১-৩ জনগণ মন গানটি প্রথম জনসমক্ষে গাওয়া হয় ২৭শে ডিসেম্বর। ১-৪ কাল থেকে মনে মন লেগে আছে খটকা, খটকা কি নিয়ে, ঝোলা গুড় কিসে দেয়। ১-৫ টাপুর টুপুর শব্দটি কি জাতীয় শব্দ, অনুকার ধনাত্মক। ১-৬ ঘন্টায় ঘন্টায় শব্দটি কি জাতীয় শব্দ, শব্দ দ্বৈত এটা। ১-৭ যে শব্দের প্রচলিত অর্থের সঙ্গে ব্যুৎপত্তিগত অর্থ বা প্রকৃতি প্রত্যয়জাত অর্থের কোনো সম্পর্ক নেই তাকে রূঢ় শব্দ বলে। ১-৮ যৌগিক শব্দের সঠিক উদাহরণটি হলো গায়ক। ১-৯ সঠিক বানানটা গয়ের দাগেরটা হবে কুটির। ১-১০ প্রদত্ত কোন বানানটি ভুল, ক অধপাত। ১-১১ কোন বানানটা সঠিক, গ দর্শন। ১-১২ কোন বানানটি সঠিক নয়, ঘ লবণ। ২-এর দাগে আসি। ২-এর ১-এ দিয়েছে প্যারামোসিয়াম কিভাবে চলাফেরা করে। লিখবে এক রকমের এককোষী জীব হলো প্যারামোসিয়াম। তার সেলের চারিদিকে ছোট ছোট চুলের মতো বহিরাংশ আছে যাতে সিলিয়া বলা হয়। এইসব সিলিয়া যথেচ্ছ ব্যবহারের ফলে প্যারামোসিয়াম জলের মধ্যে হাজার দাঁড়ে নৌকা চালানোর মতো আগতে বা পিছুতে পারে। ২-২ দিয়েছে লেক্স রিভারের জল শুকোতে কত বছর লাগবে। এই যে এই হ্রদটা পুরোপুরি শুকোতে আরো ১০,০০০ বছর লাগবে, তাহলে লেক্স রিভারের জল শুকোতে ১০,০০০ বছর লাগবে। ২-৩ বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হলে কোন গানের কতগুলি পঙ্ক্তি জাতীয় সঙ্গীত হিসাবে গৃহীত হয়েছে। ১৯৭১ সালে স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র স্থাপিত হলে কোন গানটির, এই যে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এই গানটির প্রথম ১০ পঙ্ক্তি বাংলাদেশে জাতীয় সঙ্গীত হিসাবে গৃহীত হয়েছে। তাহলে কোন গান, গানটা হচ্ছে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। আর বাংলাদেশ স্বাধীন হলো ১৯৭১ সালে, তো এই সময় প্রথম এই গানের প্রথম ১০ পঙ্ক্তি জাতীয় সঙ্গীত হিসাবে গৃহীত হয়েছে। ২-৪ বলেছে নোট বই কি ধরনের লেখাতে ভরা, কিলবিল লেখাতে ভরা। ২-৬ মূঢ় ওরা ব্যর্থ মনস্কাম, মনস্কাম ব্যর্থ হবে কেন। ওদের মনস্কাম ব্যর্থ হবে কারণ ওরা অর্থ প্রতিপত্তির দ্বারা নিজেদের চিরস্মরণীয় করে রাখতে চেয়েছিল, তাই ওদের মনস্কাম ব্যর্থ হবে। ১ নাম্বারের আছে ২-৭ বর্ষায় কে বিদ্রোহ করে, মজা নদী। ২-৮ টিয়া সত্যি কথাই বলল, সত্যি কথাটা কি, এটা মাকু বইয়ের ৩১ পাতায় আছে। টিয়া সত্যি কথাই বলল, কথাটা হলো যে বেহারি হচ্ছে তাদের বাড়ির চাকর বা তাদের বাড়ির চাকরের নাম হলো বেহারি, সে তাদের বাড়িতে বাসন ধোয়। ২-৯ দিয়েছে কারা দড়িতে চড়বে, রোগা লোকগুলি দড়িতে চড়বে। ২-১০ দিয়েছে শব্দ দ্বৈত কাকে বলে, ভাষা চর্চা বইয়ের ২২ পাতায় রয়েছে। একটি বিশেষ শব্দের দুবার ব্যবহারের মধ্যে দিয়ে অর্থের এবং ভাবের বৈচিত্র্য সৃষ্টি হলে শব্দের এই প্রয়োগকে শব্দ দ্বৈত বলে, যেমন ঘন্টায় ঘন্টা, মিনিটে মিনিটে, লাখ লাখ। ২-১১ দিয়েছে ভাব প্রকাশক ধনাত্মক শব্দের একটি উদাহরণ দাও, এটা আছে বইয়ের ২৪ পাতায়। ভাব প্রকাশক ধনাত্মক হলো এই যে ধরাস, ঝিমঝিম, চটচট, খাঁ, এগুলো হচ্ছে ভাব প্রকাশক ধনাত্মক শব্দের কিছু উদাহরণ। ২-১২ সঠিক বানানটিতে চিহ্নিত করো অধ্যবসায়, এই উত্তরটা ঠিক। ৩-এর দাগে আসি। ৩-এর ১-এ দিয়েছে গমনাগমনের মাধুর্যটা আমাদের চোখে পড়ে সাধারণত উচ্চতর প্রাণীর মধ্যে। পাঠ্যাংশে উচ্চতর প্রাণীদের গমনাগমনের মাধুর্য কিভাবে প্রতিফলিত হয়েছে আলোচনা করো। লেখকের মনে হয়েছে উচ্চতর প্রাণীদের গমনাগমন যথেষ্ট বৈচিত্র্যময়, কেননা তাদের চলার মধ্যে রয়েছে অনেক কৌশলগত দিক। তবু বলা যেতে পারে গমন শক্তি প্রাণীদের দৈহিক ওজনের উপর অনেকটাই নির্ভর করে। সাধারণত ভাবা হয় বেশি ওজন বিশিষ্ট প্রাণীদের গতি কম হবে, আর দৈহিক ওজন কম হলে তাদের গতি বেশি হবে, কিন্তু তা নাও হতে পারে। উদাহরণ হিসাবে বলা যায় ৩০ পাউন্ড ওজন নিয়ে চিতা দৌড়য় ঘন্টায় ৭০ মাইল, অথচ নেকড়ে চিতার সম ওজনের হয়েও ঘন্টায় দৌড়য় মাত্র ৩৬ মাইল। হিপো দৈহিক ১৮০০ পাউন্ড ওজন নিয়ে ঘন্টায় ২০ থেকে ৩০ মাইল যেতে পারে, আবার গ্যাজেলি হরিণ ৮০ পাউন্ড ওজন নিয়েও ঘন্টায় ৬০ মাইল বেগে দৌড়ায়।
এই সকল প্রাণীদের দ্রুততার সঙ্গে তাদের গমনভঙ্গিও বিচিত্র, কেউ পায়ের সাহায্যে, কেউ ডানা, কেউ পাখনা ব্যবহার করে মাইলের পর মাইল অতিক্রম করে। সমুদ্রের স্রোতের সঙ্গে কত সামুদ্রিক জীব গা ভাসিয়ে সাঁতার কেটে মাইলের পর মাইল চলে যায়। আবার বাঘসিংহ হরিণ ছুটে যায় দ্রুত গতিতে, শামুকেরা চলে একখানি মাংস পুরু পা দিয়ে। এইসব প্রাণীদের গমনাগমনের কলা কৌশল, শারীরিক গঠন, গতিবেগ, বৈচিত্র্যে পরিপূর্ণ। 3-2 বলেছে চোখ বুঝলেই যেন শুনতে পাই, লেখক কি প্রসঙ্গে এই কথা বলেছেন? এই যে তাই আজও কাজীদার সেই গান চোখ বুঝলে যেন শুনতে পাই, গানের পরে বক্তা কি তাই আজও কাজীদার গান চোখ বুঝলে শুনতে পাই। এবার এটা 3 নাম্বার আছে, বলেছে লেখক কি প্রসঙ্গে এই কথা বলেছেন। একদিন লেখক স্কুলে যাচ্ছিলেন, যতই এগোচ্ছিলেন ততই দেখছিলেন হেদো পার্কের কাছে বেশি ভিড়। কি ব্যাপার বুঝতে না পেরে তিনি একে জিজ্ঞাসা করেছিলেন। তখন একজন বললেন যে আজ নেতাজি এখানে বক্তৃতা দিতে আসবেন। জায়গাটার নাম ছিল বিডন স্ট্রিটের কাছে সরকার বাগান। নেতাজি আসবেন শুনে লেখক দাঁড়িয়ে গিয়েছিলেন এবং স্কুলের দিকে আর যাননি। একটু পরেই রোল উঠল কাজী নজরুলও আসছেন। তো নেতাজির বক্তৃতার আগে নজরুলের গান গাইতেই হবে, এটাই ছিল তখনকার কোনো স্বদেশী মিটিং এর রীতি। তো একজন গাইলেন, আরেকজন বললেন, মানে কাজী নজরুল ইসলাম গাইলেন এবং নেতাজি সুভাষচন্দ্র বসু বক্তৃতা দিলেন। গায়ক যা গান গাইলেন তা শুনতে শুনতে লেখক দেখলেন সবাই একেবারে স্তব্ধ হয়ে গিয়েছিল। তিনি বুঝেছিলেন যে কাজীর গান কি জিনিস। মুখ ভর্তি পান নিয়ে গলায় বাঁধা হারমোনিয়াম বাজাতে বাজাতে কাজী নজরুল গাইছেন। এ ছবি লেখক পরেও দেখেছেন। তবে জীবনের প্রথম দেখা কোনো ভালো জিনিসই মনের মধ্যে গেঁথে যায়, তাই আজও কাজীদার সেই গান তিনি চোখ বুঝলে শুনতে পান। অথবাতে বলেছে কাজী নজরুল ইসলামের নাম শুনে লেখকের মনে কোন অনুভূতির সৃষ্টি হয়েছিল। কাজী নজরুলের নাম শুনে লেখকের মনে কোন অনুভূতির সৃষ্টি হয়েছিল, তো লিখবে যে একদিন লেখক রামকুমার চট্টোপাধ্যায় স্কুলে যাচ্ছিলেন, যতই এগোচ্ছেন ততই দেখলেন যে হেদো পার্কের কাছে বেশ ভিড়। কি ব্যাপার বুঝতে না পেরে তিনি একে ওকে জিজ্ঞাসা করলেন। তখন একজন তাকে জানালো যে আজকে নেতাজি বক্তৃতা দিতে আসবেন। জায়গাটার নাম ছিল বিডন স্ট্রিটের কাছে সরকার বাগান। নেতাজি আসবেন শুনে তিনি দাঁড়িয়ে গিয়েছিলেন, স্কুলের দিকে আর যাননি। একটু পরে আবার রোল উঠল কাজী নজরুলও আসছেন। এই দুই প্রিয় মানুষকে এত কাছ থেকে দেখবেন কোনোদিন ভাবেননি। তখন তিনি উত্তেজনায় টকবক করছিলেন। বেশ অনেকক্ষণ পরে তিনি দেখলেন এক দেবদূত মঞ্চ আলো করে দাঁড়িয়ে আছেন। গৌরবর্ণ, উন্নত ললাট, অতীব সুপুরুষ সেই ব্যক্তি নেতাজি বলে তিনি জানলেন, কারণ তখন মঞ্চে আরো একজন ব্যক্তির আবির্ভাব হয়েছে। নেতাজি স্বয়ং তাকে দুহাত তুলে প্রণাম করলেন, যে তিনি জানতে পারলেন যে ইনি কাজী নজরুল ইসলাম। 3-3 বলেছে স্মৃতিচিহ্ন কবিতাটি থেকে যে শিক্ষা পেলে সে বিষয়ে একটি অনুচ্ছেদ রচনা করো। প্রতিটা মানুষ চায় এই পৃথিবীতে অমর হয়ে থাকতে। কেউ ক্ষমতা এবং ঐশ্বর্য বলে তার অমরত্ব প্রমাণ করতে চায়, আবার কেউ বা মানুষের মধ্যে মিশে গিয়ে তাদের কল্যাণ সাধনের মাধ্যমে অমর হয়ে থাকে। যারা ধনী বা সাম্রাজ্যবাদী তারা বিশাল সৌধ নির্মাণ করে তাদের কীর্তি রেখে যেতে চান, কিন্তু তারা ভুলে যান কালের নিয়মে একদিন তাদের সেই সৃষ্টি নিশ্চিহ্ন হয়ে যাবে। অপরদিকে যারা সাধারণ মানুষের জন্য কাজ করে নিঃস্বার্থভাবে, তারাই মনের মধ্যে সিংহাসন স্থাপন করে চিরবিরাজমান থেকে যান। অথবাতে বলেছে স্মৃতিচিহ্ন কবিতায় কবি কোন স্মৃতিকে কেন অবিনশ্বর নিত্য সমুজ্জ্বল বলেছেন। যারা দরিদ্র, সহায়, সম্বলহীন হওয়া সত্ত্বেও মানুষের জন্য জীবন উৎসর্গ করেছেন, তারা মানুষের মনের মণিকোঠায় চির বিরাজিত। কবি তাদের কথা বলেছেন, কারণ তাদের কীর্তি কোনো প্রস্তর নির্মিত সৌধ নয় যে জীর্ণ হবে, বরং মানুষের মন সিংহাসনে তারা চির বিরাজিত থাকবেন। 3-4 বলেছে চিরদিনের কবিতায় কবি গ্রামের যে চিত্র এঁকেছেন তা নিজের ভাষায় লেখো। আচ্ছা, এখানে গ্রামের যে চিত্র মানে গ্রাম মানেই হচ্ছে পল্লী প্রকৃতির বর্ণনা। একই উত্তর, এই উত্তরটা দিলেই হবে। চিরদিনের কবিতায় কিশোর কবি সুকান্ত তার হৃদয়ে পল্লী বাংলার প্রকৃতির স্পর্শ অনুভব করেছেন। তার উপস্থিতিতে স্বভাবতই ফুটে উঠেছে বাংলা চিরনতুন চিরসবুজ গ্রাম্য প্রকৃতির দৃশ্য। এই গ্রামগুলি বৃষ্ট মুখরিত, তারা শহুরে মানুষের মতো ব্যস্ততা দেখায় না। এখানে হাঁটার নির্দিষ্ট কোনো পথ হয় না, যেখান দিয়ে হাঁটা সম্ভব সেটাই পথ। বাঁশঝাড়, জোড়াদিঘি, তালের সারি গ্রামগুলিকে অলংকারের মতো সাজিয়ে রাখে। এখানে মজা নদী বর্ষার জলে ভয়ঙ্কর রূপ ধারণ করে। গ্রামগুলি যেন সবুজ ঘাগরা পরে সেজে থাকে সবসময়।
বুড়ো বটতলা যেন মানুষকে ডাকে তার ছত্র ছায়ায়। বাংলার এই গ্রামগুলির সকাল ঘোষিত হয় পাখির গানে, চাষির কানে ভেসে আসে বিচিত্র সুর। কৃষক বধূ ঘোমটা খুলে দেখে নেন সবুজ ফসলের ধুম। তারা অবাক হয়ে নতুন ফসলে সুবর্ণ যুগের স্বপ্ন দেখে। 3-5 বলেছে বাগধারার ফাঁদ সম্পর্কে যা জানো লেখো। বাগধারার বড় ফাঁদ তৈরি করবার জন্য মাটিতে বেশ খানিকটা গর্ত করা হতো। সেই গর্তের ওপরে কাঠকুটো এমন ভাবে চাপা দেওয়া থাকতো যে বাইরে থেকে বোঝা যেত না নিচেই রয়েছে গর্ত বা ফাঁদ। বহুদিন ধরে সেগুলির ব্যবহার নেই বলে এখন ফাঁদের মুখে লতাপাতায় ঢেকে আছে। কোনো জানোয়ার বা প্রাণী বুঝতে না পেরে এর উপরে উঠলেই হুড়মুড়িয়ে সেই ফাঁদে পড়ে যাবে। 3-6 বলেছে হোটেলওয়ালাকে কেমন দেখতে। হোটেলওয়ালা কিভাবে শুরুয়া রান্না করতো। আচ্ছা, হোটেলওয়ালাকে কেমন দেখতে, এই যে হোটেলওয়ালাকে কেমন দেখতে, এখান থেকে এতটা বলবে। হোটেলওয়ালার মুখ ভরা ঝুলো গোঁফ আর থুতনি ঢাকা ছাই রঙের দাড়িতে তার এমন চেহারা দেখে সোনাটিয়ার হাসি পেয়েছিল। ওর সাথে রয়েছে যে হোটেলওয়ালা কিভাবে শুরুয়া রান্না করতো। হোটেলওয়ালা শুরুয়া রান্নার একটা গোপন কায়দা ছিল, সেটা সে কাউকে জানতে দিত না। সে উনুনে শুরুয়া ঢাকনা খুলে কাঠের হাতা দিয়ে নাড়তে নাড়তে তার নিজের দাড়ি গোঁফ ফেলে দিত। শুরুয়ার সঙ্গে সেই দাড়ি গোঁফও সেদ্ধ হয়ে যেত, তাতেই শুরুয়া আরো ভালো আর সুস্বাদু হয়ে উঠত। কেবল সোনাটিয়া এই কথা জানতে পেরেছিল। 4-এর 1-এ আছে যৌগিক শব্দ কাকে বলে, উদাহরণ দাও। যে শব্দের অর্থ প্রকৃতি প্রত্যয়ের সম্মিলিত অর্থ থেকেই পাওয়া যায় তাকে যৌগিক শব্দ বলে, যেমন স্মরণীয়, গায়ক। 4-এর 2-তে আছে ধনাত্মক শব্দ কাকে বলে। এটা ভাষা চর্চা বইয়ে 23 পাতায় রয়েছে। যেসব শব্দের মাধ্যমে কোনো বাস্তব বা বাহ্য বস্তুর ধ্বনি বা কোনো অনুভূতি গ্রাহ্য কোনো অবস্থা দোতনা ফুটে ওঠে তাকে ধনাত্মক শব্দ বলে, যেমন ঢং ঢং, ছমছম ইত্যাদি।